সম্মানিত অতিথিবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুপুরে খাওয়ায়নি নাকি? খাওয়ায়নি? এটা কেমন কথা? জুমার সময় না খেয়ে প্রোগ্রাম করা তো কঠিন আসলে। তারপরেও সালাম দেয়া তো সুন্নাত, সালামের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব। ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন কেউ সালাম দেয় তার চাইতে উত্তমভাবে এটার জবাব দিতে হয়, এটা ওয়াজিব করে দেয়া হয়েছে। এই কারণে সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে আমরা আরেকটু আপনাদের কাছ থেকে রেসপন্স চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনারা তো না খেয়ে আছেন, তাহলে বেশি কথা এখন খরচ করা মানেই হচ্ছে এখন যত শর্ট করব তত তালি বেশি পাবো। আপনি দ্রুত যান, এরকম একটা সিচুয়েশনে সবাই আছেন। আমি একটু জানতে চাই আপনাদের মধ্যে মেডিকেলে চান্স পেয়েছেন কে কে? মেডিকেল স্টুডেন্ট ঢাকা মেডিকেলে আছেন কেউ? ঢাকা মেডিকেল, আচ্ছা ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন কে কে? পেছনে চলে গেছেন, ওকে। চিটাগাং ইউনিভার্সিটিতে আছেন? ও, সব তো চিটাগাং ইউনিভার্সিটির। চিটাগাং ইউনিভার্সিটির ভিপিকে রাখলে ভালো হইতো মনে হয়। আর হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কে কে চান্স পেয়েছেন? বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ইঞ্জিনিয়ারিং কম। জি, থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ, আপনারা যে যেখানেই চান্স পেয়েছেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, আপনাদের নতুন জীবনের জন্য ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। জীবনের এই পথ চলা অনেক বেশি সুন্দর, মসৃণ হোক, এটা আমরা আপনাদের জন্য দোয়া করি। কিন্তু এইটা খুব কণ্টকাকীর্ণ একটা রাস্তা দিয়ে আপনারা পথ চলা শুরু করেছেন, যদিও জার্নিটা অনেক লং আপনাদের। এই জার্নিতে এই পর্যন্ত আসতে গিয়ে আপনাদের অনেক বন্ধুদেরকে আপনারা পেছনে ফেলে আপনারা কিন্তু ঊর্ধ্বগামী হয়েছেন। আপনারা যখন ক্লাস 1-এ যাত্রা শুরু করেছিলেন, মনে করতে পারেন কি না দেখেন, 26 লক্ষ স্টুডেন্ট ছিল আপনাদের সাথে। যখন বাবা মা হাত ধরে আপনাদেরকে নিয়ে চলে গিয়েছিল স্কুলে, কিন্ডারগার্টেনগুলোতে, এই যাত্রা করতে করতে যখন ক্লাস 9-এ এসে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন, তখন আপনাদের সাথে 19,28,000 স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছিল, যাদের মধ্যে এসএসসি পরীক্ষায় যখন আপনারা 2 বছর পরে বসেছিলেন, মাত্র 19 লক্ষ সামথিং পরীক্ষায় অ্যাটেন্ড করেছিল। তার মধ্যে 7 লক্ষ ফেল করেছিল, আপনাদের সাথে 13 লক্ষ পাস করেছিল। মনে করতে পারেন কিনা দেখেন। এর মধ্যে থেকে এইচএসসিতে আপনারা যারা উঠেছিলেন, তাদের মধ্যে প্রায় 2.5 থেকে 3 লক্ষ ফেল করেছিল, 9 লক্ষ সামথিং আপনারা পাস করেছিলেন। এর মধ্যে থেকে A+-এর পরিমাণ 1 লক্ষের কাছাকাছি, এমন একটা অ্যামাউন্ট ছিল। এরপর আবার বিশ্ববিদ্যালয়ে চান্সের জন্য আপনারা অনেক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে থেকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং জেনারেল ইউনিভার্সিটিগুলোতে সব মিলে 62,000 স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগটা পেয়েছে। সেই 26 লক্ষ স্টুডেন্টের যাত্রা শুরু, যাদের চোখে অনেক রঙিন স্বপ্ন ছিল, বাবা মা তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখত, সেই শিক্ষার্থী, সেই ছাত্রছাত্রী হাঁটি হাঁটি পা পা করতে গিয়ে এই 12-13 বছরে পদার্পণ করে তার সঙ্গীদের মধ্য থেকে অধিকাংশকেই সে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে আসছে। তা আল্লাহর শুকরিয়া যে আপনি এই লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্য থেকে, আবার লক্ষের উপরে A+ প্রাপ্ত স্টুডেন্টের মধ্য থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতো চান্স পেয়েছেন। আল্লাহর কাছে আপনারা শুকর আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। সেদিন অবশ্যই তোমাদেরকে আমার প্রদত্ত নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে। এবং আল্লাহর জ্ঞান হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামতের অন্যতম একটা নিয়ামত, যেটার ব্যাপারে আল্লাহ রাসূল নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, তুমি আমাকে ইলমান নাফিয়া দাও, উপকারী জ্ঞান দাও। শুধু জ্ঞান দিলে হবে না, উপকারী জ্ঞান দাও। রিজকান তাইয়্যিবা, আমাকে ভালো রিজিক তুমি দাও, উত্তম রিজিক দাও। ও আমালান মুতাকাব্বালা, এমন আমল করতে দাও যে আমল তোমার পছন্দ হয়। শুধু লোক দেখানো, জুমার দিনে জুমা আলী, রমজান মাসে রমজান আলী হওয়ার জন্য মুসলমান যেন না হই।
অর্থাৎ রিলিজিয়ানকে যেন আমি সোকল্ড একটা রিলিজিয়ান হিসেবে, ইসলামকে সোকল্ড একটা ট্রেডিশনাল রিলিজিয়ান হিসেবে আমি যেন না ধরি। ইটস অ্যান কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ, ইটস আ কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। এভরিথিং হ্যাভ ডিসক্লোজড ইন দ্য হলি বুক অফ কোরআন। এই কোরআনটা যে পড়বে এটাকে বলা হয়েছে হুদাল্লিন নাস ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো সেগ্রিগেশন করা হয়নি। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার জন্য একটা গাইডলাইন প্রেরণ করেছেন। এটা আমার জন্য একটা গাইড বুক। আর এই গাইড বুক দিয়ে আমার ইকোনমিক সলিউশন আছে, আমার পলিটিক্যাল সলিউশন আছে, পার্সোনাল লাইফের সলিউশন আছে, কালচারাল লাইফের সলিউশন আছে, সব কিছুর খুঁটিনাটি তিবিয়ানান লিকুল্লি শাইইন আল্লাহ এখানে সব কিছু বর্ণনা করে দিয়েছেন। সুতরাং এইটাকে আমরা যেন একটা কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ গাইড হিসেবে নেই, এবং ধর্মকে আমি শুধুমাত্র ইসলামকে সোকল্ড একটা ধর্ম হিসেবে না নিয়ে এটাকে এক জীবন বিধান হিসেবে দ্বীনুল কাইয়্যিমা বলা হয়েছে। এটা পরিপূর্ণ শক্তিশালী একটা ধর্ম, জীবন বিধান বলা হয়েছে, জীবন পরিচালনার গাইডেন্স বুক বলা হয়েছে। এটাকে যেন আমরা সেভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারি। তা আল্লাহ যেহেতু আমাদেরকে একটা জ্ঞান দিয়েছে, সবাইকে আল্লাহ উপকারী জ্ঞান দেন না। যেই জ্ঞানটা আমাদেরকে দেয়া হয়েছে, যেটার ব্যাপারে রাসূল করিম দোয়া করতেন, অন্য অন্য নবী রাসূলরা দোয়া করতেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাইনু ইয়া মুস্তাআন। দোয়াগুলো আল্লাহ রাসূল বারবার করতেন, সাহাবা আজমাইনরা এই দোয়াগুলো করতেন। কারণ আমাদের সমাজে মেধাবী মানুষের তো কোনো প্রবলেম নাই। আসলে আলটিমেটলি প্রবলেম হচ্ছে এই মানুষের মেধাগুলো কোথায় ইউজ হচ্ছে। একটা শার্প নিফ যদি কারো কাছে থাকে, এটা একটা ডাকাতের কাছে থাকলে ডাকাত এই ছুরিটাকে যেভাবে ইউজ করবে, একই ছুরি যদি আপনার কিচেনে যিনি রান্না করেন তার কাছে থাকলে তার ইউজটা হচ্ছে ডিফারেন্ট হবে। তা আপনার কাছে জ্ঞান আছে, সেই জ্ঞানটা যদি সঠিক পথে ব্যয় না করেন, তাহলে শেখ হাসিনা তৈরি হওয়া এখান থেকে অসম্ভব কিছু না, এখান থেকে মনস্টার তৈরি হওয়া কোনো অসম্ভব কিছু না। দৈত্য দানব তৈরি হয়ে যায়। মানুষের ভিতরে মানবিকতা না থাকলে সে মানুষ আর মানুষ থাকে না। এজন্য ওই এক কবি খুব আক্ষেপ করে বলেছিল না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। মানুষের মতো মানুষ না হয়ে আমরা যদি শুধু জনসংখ্যা পাড়াই, তাহলে সেটা আলটিমেটলি এই সোসাইটির জন্য কোনো ভ্যালু অ্যাড করে না। আমাদের সোসাইটিতে ক্রাইসিস হচ্ছে মানুষ নাই, আছে কিছু জনসংখ্যা, যাদের সংখ্যা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। 1971 সালে সেটা 7 কোটি ছিল, এখন 2026 সালে এসে সেটা হয়তো 20 থেকে 21 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই যে ড্রাস্টিক্যালি এই বিশাল জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের সোসাইটিতে তো খুন, গুম, হত্যা, রাহাজানি, ধর্ষণ, সম্পদ লুটপাট করা এগুলো তো কমছে না। আমাদের শিক্ষিতের হার গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের এই শিক্ষিতের হার বাড়ার সাথে সাথে এদেশের ধর্ষণের পরিমাণ তো ডিক্লাইন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি দুইটাই প্যারালালি আপওয়ার্ড স্লোপিং, ঊর্ধ্বগামী হয়ে যাচ্ছে। তাহলে এই শিক্ষা আসলে আলটিমেটলি কি রেজাল্ট আমাদের দিতে পারছে? আমাদের উৎকর্ষতা সাধিত হচ্ছে, চোখ ধাঁধানো শিল্প উন্নয়ন হচ্ছে, রাষ্ট্রগুলো উন্নত হচ্ছে, অনেক টাকার মালিক হচ্ছে, ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি এর রেজাল্টটা কি? পশ্চিমারা বোমার স্প্লিন্ডারের আঘাতে, MQ-9 রিপার মেলে, অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করে, MiG-52 নিক্ষেপ করে, জাতি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গাজায় মুসলমানদেরকে গণহারে হত্যা করছে, মানবতাকে ধ্বংস করে ফেলছে। প্যালেস্টাইনে হামলা করছে, তারা ধ্বংস করে দিচ্ছে ইরানকে, তারা ধ্বংস করার জন্য উইঘুরকে বেছে নিয়েছে, চেচনিয়া বসনিয়াকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, দীর্ঘদিন ধরে আফগানিস্তানে হামলা চালিয়েছে, তাদের ক্ষমতার দখলদারিত্ব নেয়ার জন্য, কৃষ্ণ সাগরের দখলদারিত্ব নেয়ার জন্য ইউক্রেনে স্প্লিন্টারের আঘাতে ধ্বংস করে তুলছে মানব জীবনগুলো। অথচ তারা বলছে উই আর সিভিলাইজড সোসাইটি, বাট হোয়াট ইজ দ্য আউটকাম, আলটিমেট গোল অফ দি সিভিলাইজড সোসাইটি? দে আর ক্লেইম দ্যাট দে আর মডার্ন সোসাইটি, দে আর দ্য আপগ্রেডিং, কিন্তু আলটিমেটলি এই আপগ্রেডেশন এই সোসাইটিতে বেটার কোনো আউটপুট তো দিতে পারছে না। আমাদের সোসাইটিতে করাপশন তো বন্ধ হচ্ছে না, আমাদের সোসাইটির ওয়েলথগুলো ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে না। আমাদের সোসাইটিতে বলা হয়, ব্যানবেজের তথ্য বলে, বিভিন্ন ধরনের জরিপগুলো বলছে, ইন্টারন্যাশনাল জরিপগুলো বলছে, মাত্র 10% মানুষের কাছে এদেশের 80% সম্পদ জিম্মি হয়ে আছে। তো এই বস্তুবাদী সমাজ ব্যবস্থায় 10% মানুষ 80% সম্পদ জিম্মি করে রাখে, আর বাকি 90% মানুষ মাত্র 20% সম্পদ নিয়ে বেঁচে থাকে। এটা তো ওয়েলথের ডিসেন্ট্রালাইজেশন না।
বস্তুবাদী এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে সভ্যতার এই যুগে 2026 সালে এসে আমাদেরকে কাউন্ট করতে হয় 6,44,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তাদের প্রতিদিনকার জীবন মান উন্নত করার জন্য, প্রতিদিনের খাবার সংগ্রহ করার জন্য, ন্যূনতম নিডস পূরণের জন্য যে ধরনের অর্থনৈতিক সচ্ছলতা থাকা দরকার ছিল, এই 2026 সালে এসে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় ক্যাপিটাল মার্কেট যেখানে শিফটিং হয়ে, লেবার মার্কেট শিফটিং হয়ে ক্যাপিটাল মার্কেটের রূপ নিচ্ছে, সেই সময় এসে আমাদের বলতে হচ্ছে ক্ষুধা দারিদ্র পীড়িত একটি বাংলাদেশ আমরা পেয়েছি। এটা তো হওয়ার কথা ছিল না। জিডিপি গ্রোথ রেট বেড়ে চলেছে, ক্যাপিটাল মার্কেট হাই ভলিউম হচ্ছে, $1 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু সেই স্বপ্ন কেন বানচাল হচ্ছে? ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে কী কারণে এই দেশ থেকে $240 বিলিয়ন পাচার করে নেওয়া হলো? বাংলাদেশের মানুষের কাছে সম্পদ নাই কেন? কেন এই সম্পদের ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে না? হোয়াটস দ্য প্রবলেম এখানে আইডেন্টিফিকেশন না করে সম্পদের পাহাড় গড়া হচ্ছে, কিছু মানুষ এগুলোকে কুক্ষিগত করে রেখেছে। যেই সলিউশনগুলো ওয়েলফেয়ার ইকোনমিক্স বলছি, ইসলামিক ইকোনমিক্স বলছি, সেগুলোকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। ক্যাপিটাল ইকোনমিকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, সোশ্যাল ইকোনমিকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, বাট ইটস এক্সপেরিমেন্টাল ফেইলার ইকোনমিক সিস্টেম। মানুষের সাম্য মানবিক মর্যাদা এটা দিতে ব্যর্থ হয়েছে তারা ডেমোক্রেসি সেইভাবেই লালন করে যতক্ষণ পর্যন্ত তাদের সুবিধা নাই, সেখানে ডেমোক্রেসি নিয়ে কোনো কথা নাই। মধ্যপ্রাচ্যে ডেমোক্রেসির কথা তারা বলে না, তাদের পক্ষে সাফাই গায়, তাদের অস্ত্র রপ্তানি করে। অথচ আমাদের মতো দেশ, পাকিস্তানের মতো দেশ, আফগানিস্তানের মতো দেশ, জনগণের অধিকার, তাদের কথার মূল্য নাই। সেখানে ক্ষমতা যার, তিনি হচ্ছেন সব শাসন করবেন, এই নীতির উপরে পরিচালিত হয়। আলটিমেটলি আমাদের শিক্ষা আমাদের কি মানুষ করে তুলতে পারছে? যদি সেটা তুলতে পারতো, তাহলে ইউরোপের দেশগুলোতে সুইসাইডাল রেট গ্রাজুয়ালি বৃদ্ধি পেত না। তাহলে ইউরোপ আমেরিকাগুলোতে বলতে হতো না আমেরিকায় 46% জন্মগ্রহণ করে সন্তান, বাট দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার। সুইডেনে 76% সন্তান জন্মগ্রহণ করার পরে জানে না হু ইজ দেয়ার ফাদার। সিঙ্গেল মাদার কনসেপ্ট গ্রো আপ করছে। ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু করে দিয়ে 56টা দেশে পৃথিবীতে গ্রাজুয়ালি নেগেটিভ পপুলেশনের দিকে চলে যাচ্ছে। সভ্যতা আজ ধ্বংসের দ্বার প্রান্তে। সুইসাইডাল রেট বেড়ে চলেছে। কেন? আমাদের পৃথিবীতে উৎকর্ষ সাধিত হচ্ছে। যে পৃথিবী উৎকর্ষ সাধিত হচ্ছে, যেই পৃথিবী চোখ ধাঁধানো উন্নয়ন করছে, বিশাল বিশাল অট্টালিকা তৈরি করছে, বুর্জ খলিফা তৈরি করে রাখছে, সেই পৃথিবীতে মানুষ কেন বেঁচে থাকতে চায় না? কি কারণে জার্মানিতে সুইসাইডাল রেট অনেক বেশি? কি কারণে? স্বইচ্ছায় মৃত্যুবরণ করাকে আইনগতভাবে বৈধতা দেওয়ার জন্য আইন পাস করতে হয় পার্লামেন্টে। মানুষ তো বাঁচতে চায় না, স্বইচ্ছায় বাঁচতে চায়, মরতে চায়, এজন্য আইন পাস করা হচ্ছে জার্মানিতে, জাপানে, ইউরোপিয়ান দেশগুলোতে। কেন? বস্তুগত বিষয়গুলো যদি মানুষের জীবনে শান্তি দিতে পারত, তাহলে এই পৃথিবীতে ধর্মের জন্ম হতো না, কোনো নবী রাসূলের আগমনের কোনো প্রয়োজন হতো না। অশ্লীলতা বেহায়াপনা অল্প সময়ের জন্য খুবই ভালো লাগে। যৌবনের উত্থাল তরঙ্গের উর্নিমালার মধ্যে দাঁড়িয়ে হয়তো জীবনকে আনন্দ উপভোগ্য করার জন্য এটাকেই মনে হয় এটা হচ্ছে স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতায় দীর্ঘস্থায়ী মানুষের মনস্পটে পরাধীনতার শৃঙ্খলে তাকে আবদ্ধ করে ফেলে, সামাজিক বন্ধনগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, নিজেদের মধ্যে আত্মিক সংকট তৈরি করে ফেলছে। এই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা এডুকেশনকে গ্রহণ করে দিয়েছি। বর্বর যুগের চাইতে নিজেদেরকে পার্থক্য করি, বিকজ উই আর সিভিলাইজড, উই আর এডুকেটেড, অ্যান্ড দ্যাটস ওয়াই উই ক্যান সেগ্রিগেট উইথ দোজ পিপল বাই উইথ আস। তাদের সভ্যতা নাই, তারা লেখাপড়া জানতো না, তারা হচ্ছে কিভাবে চাকা আবিষ্কার করতে হয় তা বুঝতো না, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তাদের হাতে ছিল না। কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি, অনেক কিছু জানি। কিন্তু এই অনেক কিছু জানা আলটিমেটলি কি আমাদেরকে মুক্তি দিতে পারছে না কেন? আমরা অনেক কিছু জেনে ফেলেছি, কিন্তু আলটিমেটলি লেখাপড়ার যে উদ্দেশ্য, সেই জায়গা থেকে সরে গিয়ে ওই বস্তুবাদিতা আমরা গ্রহণ করে নিয়েছি। এডুকেশনের মূল উদ্দেশ্যের ব্যাপারে বলা হয়েছে, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। ইটস হারমোনিয়াস ডেভেলপমেন্ট। যদি হারমোনিয়াস ডেভেলপমেন্ট না হয়, বডি মাইন্ড অ্যান্ড সোলের কম্বিনেশনে, এডুকেশন তার পারপাসকে সার্ভ করতে পারলো না। এডুকেশন যদি একমাত্র এই জন্যই আমি গেইন করি, অনলি টু অ্যাকোয়ার আ লট অফ ওয়েলথ, এটা যদি আমার একমাত্র পারপাস হয়, তাহলে এই এডুকেশন আলটিমেটলি আমার শিক্ষা ব্যবস্থা আমাকে আলটিমেটলি কিছু দিতে পারলো না।